ভালোবাসার পরিপূর্ণতা পেয়ে গেলে সেটা আর হয়তো ওই জায়গাটায় পৌঁছায় না। ওটা কি মিস করি না তো অনেক কিছুই মিস করি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে চলে গেলেও আমি তোমাকে ভালোবাসবো। এই তুলনা ভেবে দেখি। একটা অসম্ভব চাওয়া না পাওয়ার টানা পড়ে চিঠি লিখতে একটা সময় খুবই ভালো লাগতো, পড়তেও ভালো লাগতো। ওই অতটা ভালোবাসা তো আর বাষ্প হয়ে উড়ে যেতে পারে না। মেক্সিকো 1953। প্রিয় মিস্টার দিয়েগো, আমি এই চিঠিটা লিখছি হাসপাতালের একটা ঘর থেকে, ঠিক অপারেশন থিয়েটারে ঢোকার আগের মুহূর্তে। ওরা বারবার বলছে তাড়াতাড়ি করতে হবে, কিন্তু আমি ঠিক করেছি লেখা না শেষ করে যাব না। অপূর্ণ কিছু ফেলে রেখে গেলে শান্তি পাবো না, বিশেষ করে এখন যখন আমি বুঝে গেছি ওরা ঠিক কি করতে চাইছে। আমার গর্বে ছুরি চালাতে চাইছে ওরা, একটা পা কেটে ফেলবে। যখন ওরা বললো অ্যাম্পুটেশন করতে হবে, অদ্ভুত ভাবে ব্যাপারটা আমাকে মোটেও কাঁদাতে পারেনি। সবার ধারণা ছিল আমি ভেঙে পড়বো, কিন্তু না, আমি তো অনেক আগেই একটা অপূর্ণ মানুষে পরিণত হয়েছিলাম। যেদিন তোমায় আবার হারালাম, আগেও হারিয়েছি অবশ্য সহস্রবার, তবু আমি টিকে আছি। ব্যথাকে আমি কখনো ভয় পাইনি, এটা তুমি জানো। ব্যথা তো জানো আমার সত্তারই অংশ। তবে এটাও সত্যি, তোমার প্রতিবারের প্রতারণায় আমি ছেড়ে ছেড়ে গেছি। শুধু আমার বোন না, তুমি তো আরো কতজনের সঙ্গে সম্পর্ক করেছ। কি করে ওরা এমন একটা লোকের পাল্লায় পড়ে বলো তো? তুমি ভেবেছিলে আমি ক্রিস্টিনার জন্য রেগে গেছিলাম? তোমায় আজ একটা কথা বলি, না, ওর ওপর রাগ করিনি, করেছিলাম তোমার ওপর, সবচেয়ে বেশি আমার নিজের ওপর। কারণ আমি আজও বুঝে উঠতে পারিনি তুমি কি চাও, ওরা কি দেয় তোমায় যা আমি দিতে পারিনি। নিজেদের বোকা বানিয়ে আর লাভ নেই দিয়েগো, নিজেদের বোকা বানিয়ে আর একেবারে লাভ নেই। আমি তোমাকে সব দিয়েছি, সব, যতখানি একজন মানুষ দিতে পারে। তুমি জানো সেটা, আমরা দুজনেই জানি। তবু কি করে তুমি এতগুলো মেয়েকে সম্মোহিত করতে পারো, যেখানে তুমি একটা ভয়াবহ বিচ্ছিরি দেখতে হারামজাদা ছাড়া কিছুই নও। এই চিঠিটা আমি তোমাকে দোষ দেওয়ার জন্য লিখছি না, যত দোষারোপ করার ছিল আমরা তো বহু বহু জন্ম ধরে করে আসছি। লিখছি কারণ এবার আমার একটা পা কাটা হবে। হতভাগা পাটা যা চেয়েছিল তাই হলো। তোমায় তো আগেই বললাম নিজেকে আমি অনেককাল ধরেই অসম্পূর্ণ মনে করি, কিন্তু সেটা প্রকাশ্যে ফাঁস হয়ে যাবে কেন বলতো? এবার ভাঙা চোরা আমিটাকে সবাই স্পষ্ট দেখতে পাবে, তুমিও। তাই অন্যরা কানাকানি শুরু করার আগেই তোমাকে খবরটা দিলাম। ক্ষমা করে দিও, তোমার বাড়ি গিয়ে বলা হলো না। কিন্তু আমার এই শারীরিক অবস্থায় ঘর ছেড়ে বের হওয়া তো দূরের কথা, টয়লেটেও যেতে পারছি না। আমি এই চিঠিটা দয়া ভিক্ষে করে লিখছি না, তোমার অপরাধ বোধও জাগাতে চাই না। আমি লিখছি কারণ আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমাকেও কেটে বাদ দিচ্ছি আমার জীবন থেকে। তুমি সুখে থেকো, আর কখনো আমায় ফিরিয়ে নিতে চেও না। আমি তোমার কোনো খোঁজ খবর রাখতে চাই না, আর চাই না তুমিও আমার কোনো খোঁজ খবর রাখো। মরে যাওয়ার আগে যেন ওই আনন্দটা পেতে পারি যে তোমার বিভৎস আর বিষাক্ত মুখটা আমার বাগানের ধারে কাছে আর দেখতে পাবো না। এই তো, আর কিছু না। এবার শান্ত মনে গিয়ে শরীরটা কাটতে দিতে পারি। বিদায়। একজন পাগলি মেয়ে যে তোমাকে এখনো ভীষণ ভাবে ভালোবাসে। তোমার ফ্রিডম।
অস্কার ওয়াইল্ডকে 1895 সালে সমকামের অপরাধে কারাদণ্ড দেওয়া হয়। জেলে থাকতে তিনি তার প্রেমিক অ্যালফ্রেড ডগলাসকে একটি দীর্ঘ চিঠি লেখেন, যা পরে বই হয়ে বেরোয়। সেই চিঠির একটু অংশ পড়ছি। প্রিয় বসি, দীর্ঘ ও নিষ্ফল প্রতীক্ষার পর ঠিক করলাম আমি চিঠি লিখি। তা তোমার পক্ষেও ভালো, আমার পক্ষেও। কারণ ভাবতে ভালো লাগে না যে দুটো বছর জেলে ছিলাম, কিন্তু তুমি একটা লাইনও লেখনি, একটা খবরও দাওনি। আমি শুধু যন্ত্রণাই পেয়েছি। আমাদের দুর্ভাগা আর অভিশপ্ত বন্ধুত্বের ফল হয়েছে আমার ধ্বংস আর বেইজ্জতি। তবু আমাদের পুরনো প্রীতির সম্পর্কের কথা আমার প্রায়ই মনে পড়ে। আর মনে হয় আমার হৃদয়ে যেখানে প্রেম ছিল, সেখানে ঘৃণা, তিক্ততা আর বিদ্বেষ এসে চিরস্থায়ী আস্থানা করলে তা খুব দুঃখের ব্যাপার হবে। তুমিও নিশ্চয় তোমার হৃদয়ে অনুভব করবে, আমার অনুমতি ছাড়া আমার চিঠিগুলো প্রকাশ করা বা আমায় না জিজ্ঞেস করে কবিতা উৎসর্গ করার চেয়ে আমায় এক আধটা চিঠি লেখা ভালো, যখন আমি জেলখানায় নিঃসঙ্গ জীবন কাটাচ্ছি। যদিও সেক্ষেত্রে পৃথিবী জানবে না তোমার লেখায় বিষাদ না সংলাপ, অনুতাপ না নিরাসক্তি কি ফুটে উঠছে। তবে আমি সবচেয়ে দোষ দিই নিজেকেই। কারণ আমারই জন্য তুমি আমায় নৈতিক অধঃপাতের পথে নিয়ে যেতে পেরেছ। চরিত্রের আসল ভিত্তি হলো ইচ্ছা শক্তি, আর আমার ইচ্ছা শক্তি হয়ে পড়েছিল পুরোপুরি তোমার ইচ্ছার অধীন। শুনতে খুব বাজে লাগছে, কিন্তু কথাটা সত্যি। তার কারণ ছিল অনেকগুলো। প্রচুর বিচ্ছিরি পরিস্থিতি তুমি এক নাগাড়ে তৈরি করতে। তখন তোমার শরীর ও মন এমন বিকৃত হয়ে উঠত যে তোমার দিকে তাকানো যেত না, তোমার কথা শোনা যেত না। এসব না করে বোধহয় তুমি থাকতে পারো না। আর তোমার বাবার কাছ থেকে পেয়েছো জঘন্য ম্যানিয়া, অকথ্য কদর্য সব চিঠি লেখা। তাছাড়া নিজের আবেগের উপর তোমার এতটুকু নিয়ন্ত্রণ নেই। কখনো ঘুম মেরে বসে আছো তো আছোই, আবার আচমকা কখনো মৃগী রোগীর মতো কেঁপে কেঁপে রাগ করছো। এই সবকিছুর উপদ্রবে তোমার গাদা গাদা চাহিদার কাছে আমার আত্মসমর্পণ না করে উপায় ছিল না। এগুলো নিয়েই আমি ওই চিঠিটা লিখেছিলাম, যেটা তুমি ওই স্যাভয় নাকি একটা হোটেলে ফেলে এসেছিলে, যেটা তোমার বাবার উকিলরা আদালতে দেখিয়েছে, যেখানে আমি আর্জি জানিয়েছিলাম আর সঙ্গে ছিল কিছু বিষাদ। যদিও তুমি বিষাদের উপাদান বা প্রকাশ চিনতে পারো বলে আমার মনে হয় না। তুমি একজনকে ক্লান্ত করে তোলো। এ হচ্ছে বৃহৎ স্বভাবের ওপর ক্ষুদ্র স্বভাবের জয়, সবলের ওপর দুর্বলের প্রভুত্ব, যেটাকে আমার একটা লেখা নাটকে বলেছি একমাত্র স্বৈরাচার যা বহুদিন টিকে থাকে। তোমার সবচেয়ে হীন উদ্দেশ্য, সবচেয়ে পাতি ইচ্ছে, সবচেয়ে নিচু আকাঙ্ক্ষা তোমার কাছে প্রায় অলঙ্ঘনীয় আইন, আর সেগুলো অনুযায়ী চালিত হতে হবে অন্য লোকের জীবন। আর দরকার হলে তাদের নীতিহীন ভাবে তুমি ছুঁড়ে ফেলবে। তুমি জানতে একটা হাউমাউ করে সিন ক্রিয়েট করলে তুমি জিতবেই, আর তাই তুমি খুব স্বাভাবিকভাবেই এবং মনে হয় না খুব ভেবেচিন্তেই অশ্লীল হিংস্রতার একেবারে চূড়ান্ত করে ফেলতে। আমার প্রতিভা, আমার ইচ্ছা শক্তি, আমার টাকা পয়সা সবকিছুকে নিজের করে নিয়েও তোমার অতলান্ত অন্ধ লোভের চোটে তুমি তোমার গোটা অস্তিত্বটাই চাইতে শুরু করেছিলে এবং নিয়েও নিয়েছিলে। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কষ্টের মুহূর্তে, মানে আমার সবচেয়ে ভুল পদক্ষেপটা নেওয়ার ঠিক আগে, একদিকে ছিল তোমার বাবা যে আমার ক্লাবে গিয়ে যাচ্ছে তাই মন্তব্য লেখা কার্ড রেখে গিয়ে আমায় আক্রমণ করছে, আর একদিকে ছিল তুমি যে আমায় কদর্য চিঠি লিখে আক্রমণ করছে। যেদিন আমি তোমার সঙ্গে পুলিশ কোর্টে গেলাম তোমার বাবার বিরুদ্ধে হাস্যকর ওয়ারেন্টের জন্য আবেদন করতে, সেদিন সকালে যে চিঠিটা আমায় লিখেছিলে সেটা বোধহয় তোমার লেখা সবচেয়ে খারাপ চিঠি একটা। তোমার আর তোমার বাবার মধ্যিখানে পড়ে আমার মাথা ঘুরিয়ে গিয়েছিল, বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছিল। তার জায়গায় এসে বসেছিল শুধু একটা আতঙ্ক। আমার মনে হচ্ছিল তোমাদের দুজনের হাত থেকেই আমার পরিত্রাণ নেই।
জবাই করতে নিয়ে যাওয়া ষাঁড়ের মতো তালকানা হয়ে চলছিলাম। একটা বিরাট মনস্তাত্ত্বিক ভুল করে ফেলেছিলাম। আমি সবসময় ভাবতাম ছোটখাটো ব্যাপারে তোমার ইচ্ছে মেনে নেওয়াটা এমন কিছু ঘটনা নয়। মোক্ষম সময় আমি নিশ্চয়ই আমার ইচ্ছা শক্তিটাকে ঠিকঠাকই প্রয়োগ করতে পারবো। তা হয়নি। সবচেয়ে জরুরি মুহূর্তে আমার ইচ্ছা শক্তি পুরো ব্যর্থ হলো। জীবনে আসলে ছোট ব্যাপার বড় ব্যাপার বলে কিছু হয় না, সবকিছুই সমান মূল্য। পড়েই মনে হচ্ছিল যে ভাগ্যিস তাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না, না হলে তো তাদের যা পরিমাণ কি বলবো হেয় করা হতো। এবং এই প্রত্যেকটা চিঠি অন্তত যেগুলো আমি পড়েছি, অনির্বাণেরগুলো অন্যরকম ছিল, কিন্তু আমারগুলোর মধ্যে একটা অসম্ভব চাওয়া না পাওয়ার টানাপোড়েন, মানে এই যে ক্রেভিংটা, হ্যাঁ, যে উত্তর আসছে না, চিঠি পৌঁছচ্ছে কিনা জানি না, চিঠি জবাব আসছে না, বা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে চলে গেলেও আমি তোমাকে ভালোবাসবো, সেই চিঠিগুলো আমি যেগুলো আজকে পড়লাম নিজের হোমওয়ার্ক করার জন্য লাস্ট 4-5 দিন ধরে অনেকবারই পড়েছি, এবং ওটাই মনে হচ্ছিলো যে ভালোবাসার পরিপূর্ণতা পেয়ে গেলে সেটা আর হয়তো ওই জায়গাটায় পৌঁছয় না। ভেবে দেখিনি। আমি হোয়াটসঅ্যাপ করি, মেল করি, মেসেজ করি, আর চিঠি এখন লেখা হয় না, কারণ এই সুবিধাগুলো চলে এসেছে। তো কতটা কি মিস করি না করি, অনেক কিছুই মিস করি, আবার অনেক কিছু সুবিধেও নিই। আমি এই তুলনা ভেবে দেখিনি। চিঠি লিখতে একটা সময় খুবই ভালো লাগতো, পড়তেও ভালো লাগতো। আজকে ব্যাপারটা একটা, এগুলো যেগুলো হয়েছে, যেগুলো সব চলে গেছে আমাদের প্র্যাকটিস থেকে, সেগুলো নিয়ে অনুষ্ঠান হয় এখন। আজকেও তাই হলো। মিস কেন করবো, মানে নতুন জিনিস এসে গেছে। অনেক কিছু শিখলাম। আমি পরবর্তীকালে চিঠি লিখলে এদের থেকে অনুপ্রাণিত হয়ে, প্রভাবিত হয়ে হয়তো আমার বাংলা শব্দের কি বলবো কাঠামোটাকে আমি আরেকটু স্ট্রং করতে পারবো। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড অ্যাবাউট দিস।